শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধ পরিস্থিতিতে গ্যাস সংকট, দেশের প্রধান 6 সার কারখানার 5টি বন্ধ। আমদানিতেও শঙ্কা, বোরো মৌসুমে তীব্র সংকটের শঙ্কা। মার্কিন কোম্পানির মাধ্যমে ভাড়া করায় বাংলাদেশের জন্য জ্বালানি বহনকারী জাহাজের হরমুজ পেরোনো নিয়ে শঙ্কা, বিভিন্ন বন্দরে আটকা একাধিক জাহাজ। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 13ই মার্চ 1971 শনিবার। সামরিক শাসন কর্তৃপক্ষ 115 নম্বর সামরিক আদেশ জারি করে 15 মার্চ সকাল 10টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয়। এই সামরিক নির্দেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত ও পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করা হবে। নির্দেশ অমান্যকারীদের সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হবে। সামরিক নির্দেশ জারির পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিবৃতি দেন। বিবৃতিতে বঙ্গবন্ধু বলেন, যখন আমরা সামরিক শাসন প্রত্যাহারের জন্য বাংলার জনগণের প্রচণ্ড দাবির কথা ঘোষণা করেছি, ঠিক তখন নতুন করে এ ধরনের সামরিক নির্দেশ জারি পক্ষান্তরে জনসাধারণকে উস্কানি দেওয়ার শামিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভৈরবে এক জনসভায় বলেন, বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন, স্লোগানের প্রয়োজন নেই। পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল আজম খান এদিন সংখ্যাগরিষ্ঠদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘু সংসদীয় দলগুলো লাহোরে এক বৈঠকে মিলিত হয়ে আওয়ামী লীগের 7 মার্চের ভাষণে উত্থাপিত 4টি দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে 25 মার্চের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার হাতে কেন্দ্র ও প্রাদেশিক ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায়। জামিয়াতুল উলামী ইসলামীর নেতা মাওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন মুসলিম লীগ কাউন্সিল নেতা মিয়া মমতাজ দৌলতানা এবং সরদার শওকত হায়াত খান, জামিয়াতে উলামাই পাকিস্তানের মাওলানা শাহ আহমেদ নুরানি, জামায়াতে ইসলামের অধ্যাপক আব্দুল গফুর, মুসলিম লীগ কনভেনশনের জামাল মোহাম্মদ কোরেজা এবং স্বতন্ত্র সদস্য মাওলানা জাফর আহমেদ ও সর্দার মৌলা বক্স সুমরো। ন্যাপ ওয়ালির কেউ সভায় উপস্থিত না থাকলেও তারা এই প্রস্তাব সমর্থন করে, কিন্তু মুসলিম লীগ কাইয়ুম এই প্রস্তাবের বিরোধিতা করে। ন্যাপ সভাপতি খান আব্দুল ওয়ালি খান ও ন্যাপ নেতা গাউস বক্স বজঞ্জ সকালে করাচি থেকে বিমানে ঢাকায় আসেন। ঢাকা বিমানবন্দরে ন্যাপ প্রধান বলেন, বর্তমান সংকট উত্তরণের লক্ষ্যে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার জন্য আমি খোলা মনে ঢাকায় এসেছি। সামরিক শাসন প্রত্যাহার ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর প্রশ্নে আমি শেখ মুজিবুর রহমানের সাথে একমত। সাবেক জাতীয় পরিষদ সদস্য আব্দুল হাকিম পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব ও পদক বর্জন করেন। ঢাকাস্থ জাতিসংঘ ও পশ্চিম জার্মান দূতাবাসের কর্মচারী ও তাদের পরিবার সহ ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার 265 জন নাগরিক বিশেষ বিমানে পূর্ব পাকিস্তান ত্যাগ করেন। স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ত্যাগকারীদের বাড়ি গাড়ি সম্পদ কিনে বাংলার অর্থ বিদেশে পাচারের সহযোগিতা না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানায়। সাবেক জাতীয় পরিষদ সদস্য আফাজ উদ্দিন ফকির এক বিবৃতিতে লেটার অব অথরিটি দ্বারা ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে পূর্বাঞ্চলের প্রতিরক্ষা বাহিনীর পরিচালনার দায়িত্ব একজন বাঙালি জেনারেলের কাছে হস্তান্তর, বেঙ্গল রেজিমেন্টের সবকটি ব্যাটালিয়নের পরিচালনার কর্তৃত্ব বাঙালি অফিসারদের হাতে অর্পণ এবং বিগত 1 মাসে পূর্ব বাংলায় যে অতিরিক্ত পাকিস্তানি সৈন্য আনা হয়েছে তাদের প্রত্যাহারের দাবি জানান। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে কাতার থেকে এলএনজি সরবরাহে বিঘ্নের কারণে গ্যাস সংকটে দেশের 6টি প্রধান ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীন 4টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি কারখানা বন্ধ রয়েছে। গ্যাস সংকটের কারণে গত 5 মার্চ এসব কারখানার উৎপাদন বন্ধ করা হয়। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে জটিলতা তৈরি হওয়ায় সরকার এখন বিকল্প উৎস থেকে সার আমদানির বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে 15 দিনের মধ্যে উৎপাদন আবারও চালু করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বন্ধের ফলে সাময়িকভাবে 1 লাখ টনের বেশি সম্ভাব্য ইউরিয়া উৎপাদন ঘাটতি হবে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সার আমদানিতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো সংকট না হলেও দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস। দেশের প্রধান সার কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় 197 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালী হয়ে এলএনজি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশে গ্যাসের সরবরাহ কমে গেছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দিতে সরকার শিল্প খাতে গ্যাস সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে পর্যায়ক্রমে 5টি সার কারখানা বন্ধ করা হয়। বন্ধ হওয়া কারখানাগুলো হল ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, CUFL, যমুনা সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কাফকো। বর্তমানে কেবল শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি উৎপাদন চালু রেখেছে। প্রায় 600 কোটি টাকা মূল্যের 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশগামী একটি ট্যাঙ্কার গত 7 দিন ধরে সৌদি আরবের রাস তানুকা বন্দরে আটকা পড়ে রয়েছে। সৌদি আরব থেকে তেল নিয়ে যাত্রা শুরু করার কথা থাকলেও নর্ডিক পোলাক্স নামের জাহাজটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নরভিক এনার্জির মাধ্যমে ভাড়া করার কারণে এখনও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়নি। এই অঞ্চলে মার্কিন বাণিজ্যিক সংশ্লিষ্টতা রয়েছে এমন জাহাজগুলোর ওপর সম্ভাব্য হামলার ঝুঁকি তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে। একই প্রতিষ্ঠানের মাধ্যমে ভাড়া করা আরেক ট্যাঙ্কার ওমেরা গ্যালাক্সি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জেবেলধানা বন্দর থেকে আরও 1 লাখ টন ক্রুড তেল নেওয়ার কথা ছিল সেটির, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাহাজটির মালিকপক্ষ জাহাজ পাঠাতে চাইছে না। এমনকি বাংলাদেশের মালিকানাধীন জাহাজ MV বাংলার জয়যাত্রাও হরমুজ প্রণালী পার হতে পারছে না। জেবেল আলী বন্দর থেকে জ্বালানি বহির্ভূত পণ্য নিতে কুয়েত যাওয়ার কথা ছিল জাহাজটির। মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি কনস্ট্রাকশন সাইটের গেস্ট হাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও 2 জন। 13 মার্চ ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হঠাৎ বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে 7 বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে পশ্চিম ইরাকে একটি রিফুয়েলিং এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অংশের দায়িত্বে থাকা এই কমান্ড বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, তারা স্ট্র্যাটো ট্যাঙ্কারটির ক্রুদের উদ্ধারে কাজ করছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর মেলেনি। কিভাবে বিমানটি ভূপাতিত হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলেও নিজেদের 2টি বিমানের মধ্যে সংঘাত বা খুব কাছাকাছি চলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই KC-135 ভূপাতিত হতে পারে বলে তাদের বিবৃতিতে আভাস দেওয়া হয়েছে। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে, তারাই যুক্তরাষ্ট্রের ওই KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারটি ভূপাতিত করেছে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা দিয়ে বিমানটিকে নিশানা করলে সেটি ভূপাতিত হয়। 13 মার্চ শহীদ মঈন হোসেন রাজুর মৃত্যুবার্ষিকী। এই দিনটিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সন্ত্রাস বিরোধী রাজু দিবস হিসেবে পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়ে গুলিতে প্রাণ হারানো এই তরুণ নেতার স্মৃতিকে জীবন্ত রাখতে নির্মিত হয়েছিল সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য। 1987 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে মঈন হোসেন রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ভর্তি হন। ক্যাম্পাসে ভর্তি হওয়ার আগে থেকেই বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে এসে সেই সম্পর্ক আরও গভীর হয়। রাজু যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চলছিল। সেই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
শহীদ হওয়ার সময় তিনি ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজ কল্যাণ সম্পাদক। 1992 সালের 13 মার্চ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের বিরুদ্ধে একের পর এক আইন কার্যকর হয়েছে। দেশটির নারীদের ঘরবন্দি ও বিশেষ করে নারীদের উপর পুরুষদের নির্যাতনের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান সরকারের নতুন আইনে নারীদের উপর শারীরিক সহিংসতার মাত্রা কতটা ভয়াবহ হতে পারে চলতি সপ্তাহে তার এক শিউরে ওঠা চিত্র সামনে এসেছে। স্বামীর হাতে কেবল দিয়ে মারধরের শিকার হয়ে উত্তর আফগানিস্তানের এক নারী আদালতের শরণাপন্ন হন। এতে বিচারক উল্টো তাকে উপহাস করে বলেছেন, তুমি শুধু এই কারণেই বিচ্ছেদ চাও? সামান্য রাগ আর কয়েকটা মার খেলে তো আর মরে যাবে না। ভুক্তভোগী নারী জানান, তার স্বামী বদমেজাজি এবং সামান্য কারণেই তাকে মারধর করেন। বিচারক তাকে ভর্ৎসনা করে বলেন, তুমি যখন তরুণী ছিলে তখন স্বামীর সঙ্গে দিনগুলো উপভোগ করেছ, এখন সে বৃদ্ধ হচ্ছে দেখে তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজছ যাতে অন্য কাউকে বিয়ে করতে পারো। ফিরে যাও, তোমার স্বামী অনেক ভালো, তার সঙ্গেই থাকো। ইসলামের স্বামীকে অনুমতি দেওয়া হয়েছে যেন অবাধ্য স্ত্রীকে শাসনের জন্য মারধর করা হয়। যাও, আর কখনো এসব তুচ্ছ বিষয় নিয়ে বিচ্ছেদ চাইতে আসবে না। যুক্তরাষ্ট্রের মিশিগানে এক ইহুদি উপাসনালয়ে এক ব্যক্তি একটি গাড়ি নিয়ে হামলা চালিয়েছেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ছিলেন, তিনি গুলিও ছুড়েছিলেন। ধারণা করা হচ্ছে তার গাড়ি বিস্ফোরক বোঝাই ছিল। হামলায় বড় রেনের বিস্ফোরণের ঘটনা ঘটে। টেম্পল ইসরায়েল নামের এই সনাগগটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ইহুদি উপাসনালয়। জানা গেছে, এক নিরাপত্তারক্ষীর গুলিতে সেই সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। হামলার ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জন। 12 মার্চের হামলায় অংশ নেয়া সন্দেহভাজন লেবানন থেকে আসা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে সমুদ্রপথে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষেত্রে 30 দিনের বিশেষ ছাড় দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানির যোগান স্বাভাবিক করতেই এই সিদ্ধান্ত। এই ঘোষণার পরেই 14 মার্চ শুক্রবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম কিছুটা থিতিয়ে এসেছে। ইরানের উপর মার্কিন ইসরায়েল হামলা এবং তার জবাবে তেহরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে জ্বালানি সরবরাহ। আকাশ ছোঁয়া তেলের বাজার নিয়ন্ত্রণে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপ নিল। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে জ্বালানির দাম তীব্রভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে চলতি অর্থ বছরে অতিরিক্ত 24,000 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছে সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পরবর্তী সময়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তরলকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি ও পরিশোধিত জ্বালানির দাম কয়েক গুণ বেড়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি করেছে। নতুন অনুমোদিত এই ভর্তুকির মধ্যে 17,000 কোটি টাকা ব্যয় করা হবে এলএনজি আমদানিতে এবং বাকি 7,000 কোটি টাকা যাবে জ্বালানি আমদানিতে, যা মূলত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ক্রয়কৃত ডিজেলের বাড়তি খরচ মেটাতে ব্যয় হবে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ইউরোপীয় ফুটবলের বড় ক্লাবগুলো এবার গ্রীষ্মে খেলোয়াড় রদবদলের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে। ইতোমধ্যেই নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডকে পেতে ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে হাল্যান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্টা খবরটিকে ততটা গুরুত্ব দিতে রাজি নন। একটি স্প্যানিশ টিভি চ্যানেলে রাফায়েলা পিমেন্টা বলেন, বার্সেলোনার সঙ্গে যে কথা বলা হয়েছে তা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা সবসময় খেলার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব এবং কোনো ধরনের শীঘ্রই রদবদল নিশ্চিত নয়। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।